যে এর মধ্যে নানান এজেন্সির নানামুখী তৎপরতা চলে। পতিত ফ্যাসিবাদের সঙ্গে তাদের লোক তো এখনো আছে সব জায়গায়, তাদের লোক দিয়ে এমন একটা সিচুয়েশন ঘটিয়ে দিল যে এই বিক্ষোভ থেকে তারা আর উঠে আসতে পারবে না, তার ফলো আপ কর্মসূচি তাদের দিতে হবে। এবং একটা বিক্ষোভ কর্মসূচি বা একটা সমাবেশে যদি সহিংসতা হয়ে ক্যাজুয়ালিটি হয়, তার পরবর্তী কর্মসূচি কিন্তু আরো হার্ডলাইনে হয়। তাহলে আপনি নির্বাচনের আগে এই অনিশ্চয়তার মধ্যে দেশকে ঠেলে দিচ্ছেন কেন? এখন এই কাজটা জামাতে যদি করে, জামাতের ঘাড়ে নির্বাচন বানচাল করলে তার দায় আসবে, বিএনপি করলে বিএনপির ঘাড়ে দায় আসবে, এবং যারা মনে করছে নির্বাচন পিছালে তাদের লাভ, কিন্তু উল্টো ফলো হতে পারে। নির্বাচন বানচাল করবার দায়টা যখন আপনার ঘাড়ে চলে আসবে, তখন এই দেশের মানুষই আপনাকে ভিলেন বানাবে। দেশ শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পথে যেতে পারত। এদের হঠকারী সিদ্ধান্ত বা কর্মসূচির কারণে আজকে এই সিচুয়েশন তৈরি হলো, তাতে অন্য কারো হাতে ক্ষমতা গেল, নির্বাচন পিছিয়ে গেল এবং পতিত ফ্যাসিবাদ ফিরে আসার প্রেক্ষাপট তৈরি হলো। সুতরাং আপনি কি লাভের আশায় কাদের ইন্ধনে বুঝে বা না বুঝে করছেন? শরীফ ওসমান হাদি, এই যে জুলাই সনদকে ঘিরে বিএনপি জামাতে যে দ্বন্দ্ব, এটা কি আসলে রাজনৈতিক স্বার্থের লড়াই নাকি নীতিগত? না, এখানে আমার মনে হয় যে নীতিগত ব্যাপার খুবই কম। কারণ বিএনপি আর জামাত ইসলামী মূল দিন শেষে তো দুটোই বাংলাদেশপন্থী বড় দুটো রাজনৈতিক দল, এবং নিশ্চয়ই বিএনপি সব থেকে বড় দল বাংলাদেশে। এখন এইখানে যেটা হতে পারে যে বাস্তবতা হলো এই বিএনপির যে জুলাই সনদের ব্যাপারে এখানে বিএনপি অনেকটা ক্লিয়ারও করেছে। সেটা হলো আমরা দাবি করেছি যে জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচনটা, জুলাই সনদকে অ্যাক্টিভ করে তারপরে নির্বাচনটা। সেক্ষেত্রে বিএনপির একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে যে বিএনপি এই পর্যন্ত সম্ভবত রাজি হয়েছে যেগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে করে দেওয়া যায় সেগুলো এখনই করে দেওয়া হোক, আর যেগুলো সংবিধান ইনকর্পোরেট করবার ব্যাপার আছে সেগুলো পরবর্তী সংসদে করা হবে। তখন আলাপ হচ্ছিল যে কতদিনের মধ্যে করা হবে, এটা একটা ব্যাপার। এখন দেখেন, এইটা বিএনপি যেহেতু নিজেও বলেছে যে বিএনপি তো কোনো বিপ্লবী দল না, সে খুবই ট্র্যাডিশনাল একটা পলিটিক্যাল পার্টি। সুতরাং তার জায়গাটা হলো যে এই সাংবিধানিক যেই নিয়ম কানুন আছে এর কোনো বিচ্যুতির দায় যেন তার উপরে না পড়ে, এটা হলো এই কনসার্নটা তার জন্য খুব স্বাভাবিক, এটুকু আমরা বুঝি। কিন্তু যারা জুলাইয়ে ধরেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলো, এটা আমাদের কথা বলছি না, যেসব আহত শহীদ পরিবার, তারা তো আসলে বিপ্লবী, তাদের জীবনে তো এটা বিপ্লব নিঃসন্দেহে, তাই না? যে ছেলেটা ইন্টারে পরে চোখ হারিয়ে গেছে, চিরতরে অন্ধ হয়ে গেছে, তার জীবন তো বিপ্লব। এখন সে তো দেখতে চায় যে যেই জুলাইয়ের জন্য, যেই ইনসাফের লড়াইয়ের জন্য সে জীবন দিতে চাইলো, এইটা যেন এইটার ভিত্তিতেই বাস্তবায়নের মধ্য দিয়ে নির্বাচনটা হয়। হয় কি দেখেন, এই আমাদের আন্দোলনে এই সরকার তো তেমন বড় কোনো সংস্কার করতে পারে না, বাস্তবতা। এখন যদি জুলাই সনদটা সবাই স্বাক্ষর করে এইটার ভিত্তিতে নির্বাচনটা হয়, তাও অ্যাটলিস্ট সবাই এই একটা বিরাট রিলিফ পায় যে না, আমাদের একটা নতুন জার্নি শুরু হলো। সেই ক্ষেত্রেও আমি মনে করি যে যেটা এখন নতুন আলাপ এসেছে জাতীয় ঐক্যমত্য কমিশনে, যে সাংবিধানিক আদেশ এইভাবে করা যায় কিনা, গলতটা হয়ে গেছে কোথায়? এই যে আমরা দেখেছেন ইনকিলাব মঞ্চ এটা নিয়ে আমাদেরকে ওই জুলাই ঘোষণাপত্রের জন্য জুলাই মাসের প্রথম দিনও যমুনা অভিমুখে লাল মার্চ করতে হলো। পৃথিবীর কোন দেশে ঘোষণাপত্র পরবর্তী সংবিধান বা সংসদ ওরে অ্যাক্টিভ করবে এই জন্য ঘোষণাপত্র হয় না। পৃথিবীর প্রত্যেকটা বিপ্লবের পরে বা গণ অভ্যুত্থানের পরে যে ঘোষণাপত্র হয়, ঘোষণাপত্র নিজেকে নিজে অ্যাক্টিভেট করে, নিজেকে নিজে এম্পাওয়ার করে, এটা হলো সিস্টেম। এখন আমাদের যেটা হয়ে গেছে, ওই 8 তারিখের পরেই যদি আমরা একটা ঘোষণাপত্র দিয়ে বলতে পারতাম, প্যারালাল কিন্তু হয়েছে, এই ঘোষণাপত্র জারি করলে সংবিধান বাতিল করা লাগতো না, বরং 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠার এরকম যে এই অনুযায়ী দেশ চলবে এবং প্যারালালি সংবিধানও বলবৎ থাকবে। যেমন ধরেন 71-এর মুক্তিযুদ্ধের পরে, স্বাধীনতার পরে যতদিন না পর্যন্ত বাংলাদেশ 1 বছরের নতুন সংবিধান পেল, ততক্ষণ কি ছিল যে পাকিস্তান আমলে যে আইনগুলো এখানে ছিল সেগুলো বলবৎ থাকবে, এবং শেখ মুজিবুর রহমান একটা অর্ডিন্যান্স জারি করে দিলেন যেগুলোর সাথে থাকবে। এটা করা যেত, এটা করতে দেওয়া হয় নাই, করা হলে আমাদের অনেক ঝামেলা চুকে যেত। তো এখন আমাদের হাতে যেটা আছে, আমরা বরং বুঝতে চাই যে জুলাই সনদের ভিত্তিতে দুটো হতে পারে। আমাদের একদম দাবি তো আমরা একটা নতুন রিপাবলিক চাই, একটা নতুন সংবিধান চাই। এখানে বিএনপির অনেক ভাই বন্ধুরা ওনারা প্রশ্ন করেন যে এটা কি নতুন দেশ হইছে যে নতুন সংবিধান চাই, এই আলাপ ওনারা বোঝে না। ফ্রান্সে দেখেন, আজকে আমরা পৃথিবীতে যত বিপ্লবের কথা বলি, ফরাসি বিপ্লব সামনে আসে, তো ফরাসি বিপ্লবের পরেও আরো 4টা রিপাবলিক হয়েছে, এখন ফ্রান্সে 5th রিপাবলিক চলে। এর মানে কি, এইটা তো কোনো কোরআন বা বাইবেল না যে আপনি চেঞ্জ করতে পারবেন না। জনমানুষের আকাঙ্ক্ষা, গণমানুষের অভিপ্রায় আপনি নিজেকে বদলাবেন। এখন আমরা যেটা মনে করি, বাংলাদেশের যে সাংবিধানিক কাঠামোটা আছে, এই সংবিধানটাই হাসিনাকে মনস্টার বানিয়েছে, এবং এটা আসলে কোনো স্পিরিট নাই। ধরেন এটা যদি একটা স্পিরিচুয়াল জায়গা বলি, 4র্থ সংশোধনীর পরে
এই সংবিধানটা মরে গেছে। সেই সংবিধানকে ফিরিয়ে দেখতে ভাবেন যে একজন সামরিক শাসক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সামরিক ফরমান জারি করে ডেমোক্রেসি ফিরাইতে হয়েছে, এটা কি ভাবা যায়? তাহলে এই সংবিধানের কি কোনো রুহানিয়াত আছে? নাই তো। এরপর সব শেষ পর্যন্ত যদি এখন পর্যন্ত বলি, তা আমাদের যে আলোচনাটা সেটা হলো আমরা বলতে চাই যে আমাদের দাবি, আজকে আমরা এখন হবে কিনা জানি না, বাট আমরা বলতেই থাকবো, সেটা হলো আমরা একটা নতুন রিপাবলিক চাই, একটা নতুন সংবিধান। এবং সেই সংবিধানটা কারা করবে? বিএনপি যদি আজকে ক্ষমতায় আসে, তাদের যেসব মানুষজন সবাই মিলে আসবে, নতুন সংসদে একটা নতুন সংবিধান করবে, এবং সেইখানে যেন এই বাংলাদেশের মানুষ প্রথম বলতে পারে যে না, এটা আমার জনগণের ম্যান্ডেটের সংবিধান, কারণ ৭২-এর সংবিধানে জনগণের কোনো ম্যান্ডেট ছিল না। সুতরাং আমরা চাই জুলাই সনদকে অ্যাক্টিভ করে অবশ্যই নির্বাচনটা যাতে হয়, তাতে এই শহীদ পরিবারগুলো অন্তত নিজেকে একটু সম্মানিত বোধ করবে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ডক্টর সায়ন্তন শাখাওয়াত। ডক্টর সায়ন্তন শাখাওয়াত, নানা অভিযোগে বিএনপির ৭,০০০-এর বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, দুর্নীতি, চাঁদাবাজি ও অসাধারণ দায়ে কেউ পদচ্যুত হয়েছেন, আবার অনেকে বহিষ্কৃত হয়েছেন। বৃহস্পতিবার তিনি নিজের ভেরিফাইড ফেসবুকে পেজে একটি পোস্টে কথা জানান, যে কারণে এই ৭,০০০-এর বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিল বিএনপি, সেই কারণটি কি কমেছে? ডেফিনেটলি কমেছে। ৭,০০০ লোক তো এটা আর করতে পারছে না, এই ৭,০০০ লোক তো এটা করছিল। এখানে একটু বলে দিই, ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেটা আমার অভিজ্ঞতা বা দেখা আর কি। জেলা সভাপতি বহাল রয়েছেন, কিন্তু দেখা গেল উপজেলা পর্যায়ের কোনো একটা ওয়ার্ডের একজন বা কোনো একটা ইউনিয়নের একজন বহিষ্কৃত হয়ে গেলেন, তার সাথে কিন্তু ওই জেলা কমিটির সভাপতির লিঙ্ক আপ রয়েছে, এবং উনি পরিষ্কার বলতে, ঠিক আছে তোকে আমি পরে আবার দলে নিয়ে আসবো, আবার তো ওয়েট কর, তার কাজটা কিন্তু অব্যাহত রয়েছে। না, আপনার এটাকে আমি ডিনাই করছি না, এটা বাংলাদেশের বাস্তবতা। অনেক দুষ্টু লোকরা পালে, ফলে একটা সোসাইটিতে যখন দুষ্টু লোকের সংখ্যা বেড়ে যায়, সেখানে হঠাৎ করে সহকে দুষ্টুমুক্ত করে প্রবলেম হচ্ছে। আমি এখানে আরেকটা যোগ করে দিই আপনাকে, যারা বহিষ্কৃত হয়েছে তারা মূল ব্যক্তি না। বাংলাদেশে মধ্যপন্থী পাওয়ার পলিটিক্স করা পুঁজিবাদী যে রাজনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থায় সেটা আমলাতন্ত্র বলেন, রাজনৈতিক দল বলেন, এমনকি যেখানে মসজিদের ইমাম পর্যন্ত নিজেও সহি থাকেন না, সেই দেশে আপনি হুট করে একটা গণঅভ্যুত্থান হয়েছে বলে সব আপনি পরিশুদ্ধ করে ফেলতে পারবেন, এটা সম্ভব না। কিন্তু বিএনপির এই উদ্যোগটাকে আপনার স্বাগত জানাতেই হবে, যে এই দলটি প্রতিষ্ঠার ৪.৫ দশকে কখনো এই দলের মধ্যে এরকম শুদ্ধি অভিযান আমরা দেখি না। সবচেয়ে বড় কথা, বিএনপি অস্বীকার করছে না, এটা হলো সবচেয়ে পজিটিভ। স্বীকার করে নিচ্ছে এবং ব্যবস্থা নিচ্ছে, এবং একজন ব্যক্তি যিনি পদে থাকেন তাকে যে প্রত্যেক জায়গায় গ্রুপিং আছে না, প্রতিপক্ষ আছে না দলের মধ্যে, মানে পক্ষের মধ্যে প্রতিপক্ষ আছে না, সেই ক্ষেত্রে যেই নেতাটাকে বহিষ্কার করা হলো তার প্রতিপক্ষ গ্রুপটা ওইখানে আপার হ্যান্ড নিয়ে নেয়। সুতরাং সে যে চাইলেই এরপরে খুব কিছু করতে পারে তার না। কেউ ওই যে নেতাদের সঙ্গে সম্পর্ক রেখে করেন, এরকম ঘটছে না তা না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তাকে বহিষ্কার করাতে ওই দলেরই ইন্টারনাল গ্রুপিংয়ে তার প্রতিপক্ষ যারা খুশি হয়েছে তারা কিন্তু এইখানে জায়গাটা দখল করে নেয় এবং তাকে মাইনাস করে ফেলে অনেক জায়গায়। এইটা একটা। দ্বিতীয় হচ্ছে গিয়ে এই মেসেজটা যাওয়ার ফলে অন্য যারা এক্সিস্টিং থাকে তাদের মধ্যে একটা ভয় কাজ করে, যে যেহেতু অ্যাক্টিং চেয়ারম্যানের কানে গেলেই বা হায়ার অথরিটির কানে গেলেই দলের বহিষ্কার হচ্ছে, সেই জন্য অনেকে সংযত হচ্ছে। এদের চরিত্র বদল হয়েছে খুব বেশি এটা আমিও মনে করি না, কিন্তু ভয়ে হলেও অনেকে ভিজিবল করাপশন, দখল,
বা এনার্কি তৈরি করা থেকে নিজেকে নিবৃত রাখছেন যে এরকম কিছু হলে আমাকে বহিষ্কার। এখন সবার হাতে মোবাইল, ফুটেজ, প্রমাণপত্র সব থেকে যায়, সেই জন্য এর সাংঘাতিক একটা ইম্প্যাক্ট পড়েছে। আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় যখন আলাপ করি বা বিভিন্ন জায়গার নেতারা যখন আমার সঙ্গে কথা বলেন, ওনাদের যখন বলি যে ভাই দলটা টিকাতে হবে, দেশটা টিকাতে হবে, অ্যাক্টিং চেয়ারম্যানের সম্মান রক্ষা করতে হবে, উনি চাচ্ছেন দলকে এইভাবে, তারপরে আপনাদের নেতাকর্মীরা এরকম করছে কেন? আপনি আপনার ইউনিটে বা আপনার এলাকায় তাদেরকে মোটিভেশনাল দিয়ে ভয় দেখিয়ে ঠিক পথে আনেন। বলে ভাই আমরা রেগুলার বেসিসে এখন এই কথাগুলো বলি এবং কেউ কেউ ভয় হলেও নিজেকে সংযত রাখছে। এটা হয়তো ওইভাবে রিফ্লেকশনটা হচ্ছে না মিডিয়ায়, কিন্তু রাখছে। তার মানে হলো যদি অ্যাক্টিং চেয়ারম্যান এই ভূমিকাটা না নিতেন, 7,000 লোককে বহিষ্কার না করতেন এবং এটা কন্টিনিউয়াস প্রসেস হিসেবে না রাখতেন, তাহলে 16 বছর পরে 18 বছর পরে ফিরে আসা এই দলটি, রাজনীতিতে এইভাবে ফিরে আসতে পারা দলটির ভেতরে এই অনাকাঙ্ক্ষিত আচরণের সংখ্যা হয়তো আরো বাড়তো, না বেড়ে সেটা অনেকখানি কমেছে, সংযত হয়েছে। আমাদের প্রথমে এটা অ্যাপ্রিসিয়েট করে তারপরে এই দলটির উপরে আমাদের চাওয়া এবং চাপ প্রয়োগ, মনস্তাত্ত্বিক চাপটা অব্যাহত রাখতে হবে যে আমরা আরো বেটার বিএনপি চাই। কারণ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, গণতন্ত্র, বাংলাদেশী জাতীয়তাবাদ, এই প্রশ্নে বিএনপির মতো এত বড় স্যাক্রিফাইস, এত বড় কন্ট্রিবিউশন আলা দল তো আপনি আর পাবেন না। একই সঙ্গে সব কয়টা ইভেন্টে, স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সব জায়গায় যে কন্ট্রিবিউশন এত বড় একটা দলের, সুতরাং তাদের প্রতি আমাদের প্রত্যাশা অনেক বড়। একটা প্রশ্ন এসেছে, সেটা হলো এই যে 7,000-এর বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা নিঃসন্দেহে প্রশংসার ব্যাপার এবং বিএনপি অস্বীকার করছে না। কিন্তু আপনি চিনি যে এই লোকটা চাঁদাবাজ, মানে এত ওপেন, উনি চাঁদাবাজের ব্যাপারে দাঁড়াচ্ছে না, কিন্তু উনি দলেও খুব ভালো জায়গায় রয়েছেন, তার ব্যাপারে ব্যবস্থা যখন নেওয়া হয় না তখন কিন্তু এই ব্যবস্থার কোনো রং মেসেজ যায় অনেকের কাছে, এটা সত্য, একটা ভুল বার্তা যায় অনেকের কাছে, এটা সত্য যে উনি আমার থেকে বড় অপরাধ করে উনি বহাল থাকতে পারেন আর আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে, এটা সত্য। কিন্তু বাস্তবতা হচ্ছে কিছু কিছু জায়গায় কৌশলগত অবস্থান নিয়ে সবার গায়ে হাত একবারে দেওয়া যায় না। প্রথমে ডালপালা ছাড়তে হয়, মূল গাছটা সবসময় কেটে ফেলা যায় না। তার বলয়টা অনেক বড় থাকে বলে তাকে দুর্বল করতে হলে অনেক সময় তাকে মেসেজ দিতে হয় অন্যদের উপরে অ্যাকশন নিয়ে, অথবা তার আশপাশটা ছাঁটাই করতে হয়। এরকম রাজনীতিতে অনেক কৌশল লাগে। আমি ব্যক্তিগতভাবে অনেক সময় এটা চিন্তা করি যে আমরা যে এই দলগুলির বা সরকারের বিভিন্ন সংস্থার এত সমালোচনা করি, আমরা যখন ছোট একটা ইউনিটের দেখি, ওই ইউনিটটা চালাতে হিমশিম খায়। একটা প্রতিষ্ঠান, একটা বিভাগ, সেই আমার বিশ্ববিদ্যালয়ে আমি দেখি যে সেইখানে কত গ্রুপিং হিমশিম খায়। সেখানে সমস্যা সংকুল, ওভার পপুলেটেড এত বড় একটা দেশ, সেই দেশের এত বড় দল বা সরকারের এটা চালানো এত সহজ না। বাইরে থেকে সে কারণে আমরা সবকিছুকে এইভাবে একেবারে ঢালাওভাবে সমালোচনা না করে প্রত্যেকেরই দোষ ত্রুটি আছে সেগুলা বলা, পাশাপাশি তাদের চেষ্টাটাকে অ্যাপ্রিসিয়েট করা, এবং এই আমাদের দাবি হলো এই চেষ্টা অব্যাহত রাখতে হবে এবং এটাকে আরো বেগবান করে আমাদের পছন্দের যে আইডিয়াল একটা পলিটিক্যাল ব্যবস্থা সেটার দিকে এদের যেতে হবে। শরীফ ওসমান হাদী, অনেকে অভিযোগ করছেন, আপনার সম্ভবত কোনো একটা কন্টেন্টে দেখলাম আমি, যে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার বিএনপি থেকে বর্তমান বিএনপি অনেকখানি সরে গেছে। যদি তাই হয় তাহলে এমনটা কেন হলো? না, এটা আমাদের যে ওই আশঙ্কার জায়গাটা, সেটা হলো ধরেন বেগম জিয়ার ওই অনেকে যারা বাংলাদেশে অতি সুশীল রাজনীতিটা করবার চেষ্টা করতো, তো এরা ওই আজীবন বলেছে, এখনো বলে যে বেগম জিয়া তো শুধু ভারত বিরোধিতা এইটা সেল করতো। তো বেগম জিয়া 2001-এর যখন নির্বাচন, তার আগে তো বলেছে যে বাংলাদেশ তো ভারত নিয়ে যাবে। তো এরপর আজীবন তারা বলতো যে বেগম জিয়া তো উনি শুধু এইটাই সেল করেন, ওনার তার কোনো পলিটিক্স নাই। তো আমি ভাবি বরং যে বেগম জিয়া উনি তো ধরেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওয়াইফ হয়েও ওনার যে একটা প্যারালাল পার্সোনালিটি নিজস্ব গড়ে উঠেছে জনমানুষের কাছে, এবং আপনি ভাবতে পারবেন এই মনস্তত্ত্বটা অনেকে খেয়াল করেন। আমি আমার পরিবার থেকে দেখেছি, আমার নানি, দাদি, খালারা যারা এমনভাবে পর্দা করে, যারা বোরকা পরেও সাধারণত জরুরি কাজ না হলে ঘর থেকে বের হন না, পুরুষের সামনে যান না। আবার বেগম জিয়ার আপনি বেশভূষাটা দেখেন, তার সে তো বোরকা পরেন না, হিজাব পরেন না, কোনোদিনই পরেন না, আর্টিফিশিয়ালিও। কিন্তু এই যে হিজাব নিকাবওয়ালা প্রচুর লক্ষ লক্ষ মহিলা, তারা বেগম জিয়াকে নিজের
প্রচন্ড ভালোবাসেন। এর মানে হলো তারা ধারণ করেন যে উনি যা বলতে চান, উনি দেশটাকে যেভাবে ভালোবাসেন, সেইটা বেগম জিয়ার কণ্ঠস্বরের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। এর মানে হলো এই যে ভারতের ব্যাপারে অবস্থান, ওনার স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে যে দৃঢ় অবস্থান, এইসব ব্যাপারে বেগম জিয়া কোনদিন রাগ ঢাক করতেন না, অতি ডিপ্লোমেটিক হইতে চাইতেন না। আমাদেরকে বিএনপির এখন কিছু ভাই বোন বুঝান কি বলে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় পৃথিবীর পলিটিক্স একরকম ছিল, বেগম জিয়ার সময় একটু একরকম ছিল, এখন অন্যরকম হয়েছে। তো অন্যরকম হয়েছে মানে কি, এটা কি 200 বছর চেঞ্জ হয়ে গেছে? বরং আপনারা যখন 2014-18তেও ইন্ডিয়ার সাথে ওইভাবে ডিলিং এর একটা কেউ চেষ্টা করছিল, তখনও বাংলাদেশপন্থী কিছু বুদ্ধিজীবীরা বলেছে একটা তুমুল গণ অভ্যুত্থান ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে না হলে কোনোদিন বিএনপি খুশি করতে পারবে না ভারতকে যে আমরা আওয়ামী লীগের চেয়ে তোমার ভালো বন্ধু হব। আবারও বলি, যে এই দলের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত আছে, বেগম জিয়ার নাম আছে, সেই দল যদি সারাদিন সিজদাও দিয়ে থাকে দিল্লির দরবারে, সে কোনোদিন আওয়ামী লীগের সাথে পরীক্ষা দিয়া আওয়ামী লীগের চেয়ে দিল্লির ভালো বন্ধু হইতে পারবে না। তো এইটাই যখন ক্লিয়ার, তাহলে আমি আমার শুধু বরং আমরা কি চাই, বেগম জিয়া বলেছেন আমরা সম্মানজনক প্রতিবেশী চাই, আমরা প্রভুত্ব মানি না, আমরা ভালো প্রতিবেশী চাই, সুতরাং আমরা একসাথে বসে যেন কথা বলতে পারি। এখন ওই জায়গাটা হলো, এই জায়গায় অতি ডিপ্লোমেটিক হয়ে দিল্লি সাহেব, তাহলে ইন্ডিয়া প্রশ্নকে আমরা ডিল করবো না? অবশ্যই করবে, বিএনপি আগে ডিল করেছে না, কিন্তু সেটা করতে গিয়ে যদি যেমন আমি আপনাকে এটা খোলামেলা, আমি এখন অত খোলামেলা বলতে চাচ্ছি না, বিএনপির এমন কিছু রাজনীতিবিদদের সন্তান যারা পুরো গত 15 বছর বিদেশে ছিলেন, খুব ভালো জীবনযাপন করেছেন, ফেসবুক আইডিটায় বেগম জিয়ারকে যখন জেলে পর্যন্ত নেওয়া হয়েছে, কোনোদিন একটা পোস্ট তো দেওয়া দূরের কথা, আমি নাম বলছি না, আপনারা খুঁজে বের করবেন, বড় নেতৃবৃন্দের বিভিন্ন দেশে থাকেন, তারা এখন বিএনপিতে বিরাট এক্সপোজার নিয়ে হাজির হয়েছেন যে একটা শুদ্ধ ভালো বিএনপি করতে হবে, আধুনিক প্রগতিশীল বিএনপি করতে হবে। বেগম জিয়ার জেলে যাওয়া থেকে শুরু করে এমন কোনো ঘটনা নাই কিন্তু তারা জীবনে একটা ফেসবুকে পোস্ট করেন নাই, লক করে রেখেছেন আইডি। এখন জুলাইয়ের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর তারা এখন 133 জন বাঙ্গ বুদ্ধিজীবী, নর্থ আমেরিকার হোয়াটসঅ্যাপ গ্রুপ, এদেরকে নিয়ে এখন একটা নতুন শব্দ তৈরি করেছে, ফার রাইট ফার রাইট ফার রাইট। আরে বাবা, জুলাইয়ের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর গণভবনে মানুষ শুকরানা সিজদা দিচ্ছে, কান্না করতেছে, দোয়া করতেছে। আমাদের জায়নামাজ ছিল আমাদের যুদ্ধের সব থেকে বড় হাতিয়ার, সকল ধর্মের জায়গা থেকে যে যার মতো করে দোয়া করেছে। আমাদেরকে সেদিনকে একটা ছবি পাঠিয়েছে গুলশান থেকে, জুলাইয়ের সময় একটা হিন্দু বাড়ির সামনে তারা জুলাইয়ের যোদ্ধাদের জন্য দোয়া করতেছেন, পূজা করতেছেন। এটা তো বাংলাদেশের সামনে আনতে দেওয়া হয় না যে হিন্দু ধর্মাবলম্বী মানেই ভারতের দাস, এটা কে বলেছে? এখন তারা কি করছেন যে কেউ যদি ঠিকমতো নামাজটা পড়তে চায়, নিজের ধর্মীয় মূল্যবোধটা বজায় রেখেই পলিটিক্সটা করতে চায়, কোনো কথা না, তার এখন ট্যাগ দুইটা, একটা হলো জামাতি আর একটা হলো ফার রাইট। ঢাকা বিশ্ববিদ্যালয় তো পড়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি আমার বন্ধুদেরকে চিনি যারা ফজরের নামাজ ওয়াশরুমে পড়তো, কারণ তারা জামাতে গিয়ে ফজরের নামাজে পড়লে, আজকে আপনাকে বলি, তাবলিগের ছোট ভাইদেরকে ফোন টেক্সট করে ছাত্রলীগ জিজ্ঞেস করেছে ডেকে যে মসজিদে যায় ফজরের সময় 2 গ্রুপ, এক যায় তাবলিগ জামাত আর যায় শিবির, তাহলে তাবলিগের জামাতের কে কে আছে আমাকে লিস্ট দাও। তাহলে এরা হলো তাবলিগের লোক, এর বাইরে যারা জামাতে যায় ফজরের জামাতে তারা সবাই শিবির। এই অভিযোগ থেকে বাঁচার জন্য ওয়াশরুমে ফজরের নামাজ পড়তে হয়েছে। আজকে সেই ছেলেটা বা সেই মেয়েটা যদি নামাজ পড়তে পারে প্রকাশ্যে, এটাকে আপনার ফার রাইট মনে হলো? এটাকে দক্ষিণপন্থার, দেখেন বাংলাদেশে টুকটাক উগ্রপন্থা কোনোদিন ছিল না, এটা তো না, আছে, কিন্তু এটাকে মূলধারা কোনোদিন অ্যালাউ করেছে? এখানে একটা যোগ করে দিচ্ছি, সেগুলো আমাদের দেশে উগ্রবাদীদের কিন্তু কেউ পছন্দ করে, কেউ করে? আপনি বলেন, এই যে এটা যদি করতো, ইভেন বাংলাদেশে যে সব থেকে ধর্মভিত্তিক বড় দল কোনটা? জামাত ইসলামী। জামাত ইসলামী কি এগুলো কোনোদিন কাউকে অ্যালাউ করেছে? এবং এগুলো করে কেউ কোনোদিন ভোট পায়, একটা হাইপ তৈরি করে, কিন্তু কোনোদিন, ইভেন দেখেন বাংলাদেশের যতগুলো মূলধারা মাদ্রাসা, কোন মূলধারা মাদ্রাসার সাথে এই উগ্রবাদী এই গ্রুপের সাথে কোনো সম্পর্ক নাই, তারা তাদেরকে অ্যালাউ করে না। এই জন্য আমি বলেছি যে এখন ওই যে 133 জন নর্থ আমেরিকার হোয়াটসঅ্যাপ গ্রুপের বাঙ্গ বুদ্ধিজীবী, এরা প্রতিদিন সেই ধর্মপরায়ণ মানুষগুলোকে ফার রাইট বলে একটা ব্র্যান্ডিং করবার চেষ্টা করছে। আখের এরা যেটা করবে, এই যে শহীদ জিয়ার ভালোবাসা, সততা, বেগম জিয়ার ভালোবাসা, এইটাকে তারা নষ্ট করে দিয়ে বিএনপি থেকে ধ্বংস করার একটা লাইনে নিয়ে গেছে। কিন্তু আমাদের কথা হলে আমাদেরকে জিজ্ঞেস করে বিএনপি নিয়ে আমরা কথা বলবো কেন? আমরা কথা বলবো না বলবে কারা? আমরা তো সেই জেনারেশনে যারা, আমার মা, তা আমি তখন পড়ি 4-এ, কিন্তু বেগম জিয়া বলেছেন ধানের শীষে ভোট দিতে হবে, আমার মা জীবনে ভোট দেয় নাই, তারে আমি বোরকা পড়াইয়া তারপরে ভোট কেন্দ্রে নিয়ে গেছি, কারণ ওই সময় আমাদের এই পলিটিক্যাল কনসাসনেস ছিল যে একটা ভোট নষ্ট হইতে দেওয়া যাবে না। তো তারে যদি আমি ধানের শীষে ভোট দিয়ে নিয়ে যেতে পারি অতটুকু সচেতনতা বোধের কারণে, তাহলে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা বিএনপির ব্যাপারে কথা বলবো না কেন? তাহলে তারা বলুক যে আমরা বলবো, সবাই বলা বন্ধ করে দেই, কিন্তু বিএনপি কিন্তু আমরা এরকম কারো হতে দিব না, দাস হতে দিব না। ডক্টর সায়ন্তন সাখাওয়াত, হাদি একটি প্রশ্ন উঠিয়েছেন, এটা আমরা লক্ষ্য করছি, আপনাকে অনেক আগের থেকে চিনি, আপনি বিএনপির জন্য কি করেছেন বা ছাত্রদল করেছেন কিনা আমি স্পষ্ট জানি, অনেকে জানে, আপনার ঘনিষ্ঠ যারা অনেকে জানে, কিন্তু আমরা ইদানিং লক্ষ্য করছি যারা কখনোই বিএনপির ধারের কাছে ছিল না এবং বিএনপির বিরুদ্ধে বলেছে এমন কথা আমরা জানি,
কিন্তু এরা এখন বিএনপির বুদ্ধিজীবী সেজেছে এবং এদের কারণে আলটিমেটলি যদি আমার ব্যক্তিগত প্রতিক্রিয়াও হাদির মতোই, এরা ক্ষতি করছে, এরা এমন এমন কথা বলছে যেটা আসলে বিএনপির রাজনীতির সঙ্গেই যায় না এবং এদের বিএনপির জন্য কোনোদিন ভালোবাসা ছিল সেটা লক্ষ্য করে না, ত্যাগ তিতিকাত অনেক দূরের ব্যাপার, এটা হলো একটা দিক। এবং তাদের প্ররোচনায় কিনা জানি না, দেখা যাচ্ছে যে ইদানিং যে বিএনপির সমালোচনা করলে তাকে জামাতের ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে এবং এটা কেউ কেউ প্রভাবিত হচ্ছে। এখন প্রশ্ন যেটা হলো যে বিএনপি এমন একটি দল যে সরকারে থাকা অবস্থায় বিএনপির সমালোচনা যেভাবে করা যায় বা করেছে অতীতে, বাংলাদেশে কোনো সময় কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে এই ধরনের সমালোচনা করা সম্ভব হয়নি। এমনকি এরশাদের আমলে আমরা দেখেছি পত্রিকা লিখতে পারতো না, আর আওয়ামী লীগের আমলে তো প্রশ্নই আসে না। এত একটি সহনশীল দলকে তারা এমনভাবে মানে এমনভাবে প্রশিক্ষণটা বা এমনভাবে মানসিকতা চেঞ্জ করে দিচ্ছে যে কেউ এমনকি সরকারি চাকরিজীবী থেকে ঘুষ না খেলে তাকেও জামাতের ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। এতে তো আলটিমেটলি বিএনপির লাভ হচ্ছে না। এই যে গোটা বিষয়টি আপনার সাথে আমি আলাপ করলাম, আপনি কিভাবে দেখছেন? না, এটা সত্য যে বাংলাদেশের বাস্তবতা যে কিছু লোক থাকে যারা বিপদের সময় একটু দূরে সরে থাকে এবং সুসময় আসলে কাছে ভেড়ে, এবং এদেরকে একটা টার্ম আছে হালুয়া রুটি পার্টি। মানে হালুয়া রুটি পার্টির সংখ্যা বাংলাদেশে প্রচুর। এটা সোসাইটিতে, প্রতিষ্ঠানে, রাষ্ট্রের বিভিন্ন ব্যবস্থাপনায় এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে। সেই ক্ষেত্রে এই প্রভাবটা বেশি হচ্ছে মধ্যপন্থী পাওয়ার পলিটিক্স করা দলগুলোতে, যেখানে উড়ে এসে জুড়ে বসা যায়, যেখানে পার্টি লেয়ারে আপনার স্তর অতিক্রম করে করে নেতা হওয়ার প্রক্রিয়া না থাকে, প্যারালাল এন্ট্রির সম্ভাবনা বেশি থাকে এবং বিভিন্ন কমিটিতে বিভিন্ন নেতার কাছে উড়ে এসে জুড়ে বসার স্কোপ তৈরি হয়, সেই সব দলে এর প্রকোপটা বেশি দেখা যায়। বিএনপিতে এরকম আছে, এটা অস্বীকার করার সুযোগ নাই। এখন এদেরকে আপনি প্রশ্রয় কতটুকু দিবেন, কি দিবেন, সেটারও তো একটা হিসাব থাকতে হয়। রাজনীতিতে আমি ছাত্র রাজনীতি করতাম যখন, তখন এই বিষয়টা আলোচনায় আসতো যে আপনি ছাত্র রাজনীতিতে ক্যাডার এবং লিডার যদি আপনি দুইভাবে দেখেন, আমরা দেখেছি এটা খুব ক্লোজলি দেখেছি। হ্যাঁ, ক্যাডার শব্দটাকে আমরা প্রচলিত ছিল। ক্যাডার, বিশেষ ক্যাডার একরকম ক্যাডার, ক্যাডার ভিত্তিক রাজনীতি একরকম ক্যাডার, আর ওই ক্যাডার আরেক ক্যাডার। হ্যাঁ, লিডার এবং ক্যাডার বলতে যেই ক্যাডার আমরা মিন করি, এদের ছাত্র রাজনীতিতে দরকার আছে কিনা আমরা অনেক ডিবেট করে একসময় বলতাম যে বাংলাদেশের যে প্রচলিত রাজনীতি তাতে ক্যাডারও দরকার আছে, তবে কোথাও যেন ক্যাডার দ্বারা লিডার নিয়ন্ত্রিত না হয়, লিডার যেন ক্যাডারকে নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে একটা রাজনৈতিক দলে আপনার কিছু মাস্তানও লাগে, অনেক সময় বিধি ব্যবস্থা এখানে এরকম, আপনি হঠাৎ করে সব ছেড়ে সুশীল হয়ে যেয়ে পারবেন না, ব্যবস্থাপনা এরকম। তাইলে সেই মাস্তান যেন আপনার লিডারকে নিয়ন্ত্রণ না করতে পারে। এইখানে রাস্তায় কেউ আছে, তার মেধা বা কাজের কারিশমা, বুদ্ধিবৃত্তিক কাজে অত এক্সপার্ট না, কিন্তু মাঠে সে পড়ে থাকে, মিছিল মিটিং এগুলো অর্গানাইজ করা, মিছিলে লোক সংখ্যা বাড়ানো এগুলো করে, তার গুরুত্ব একরকম, তাকে খুব দরকার দলের জন্য। আবার যে রেগুলার মাঠে ওইরকম নিজেকে দেখাতে পারবে না, কিন্তু দলকে চালানোর জন্য বুদ্ধিবৃত্তিক সাংগঠনিক কাঠামোগত বুদ্ধি দিয়ে সম্প্রীতি থেকে চালাবে। এখন কমিটি করার সময় বা কোনো একটা পদ দেওয়ার সময় যে মাঠে ছিল সে যদি বলে যে আমি ওনাকে কোনোদিন মাঠে দেখি নাই, আমি মাঠে ছিলাম, উনি কোথায় কোথায় এখন এসে করলো, ওনাকেও লাগবে, মাঠে রেখেও লাগবে। অনেকে বলে এই টকশো করে কি হয়, এদেরকে টকশো করে এখন এদেরকে বড় জায়গা দেওয়া হবে। টকশো দরকার, লেখক দরকার, সাহিত্যিক দরকার, শিল্পী দরকার, কিন্তু বিষয়টা হচ্ছে আপনার এই যে প্রপোর্শনেটটা ঠিক রাখা, যে একটা দলে আপনি যে সমন্বয়টা করবেন তখন কোন লেয়ারে কতটুকু কাকে আপনি জায়গা দিবেন, এটা তো নেতৃত্বের বিবেচনার প্রশ্ন। নেতৃত্বের ওই বিবেচনার জায়গাগুলোতে যদি সুবিধাবাদীদের বেশি জায়গা করে দেয় তাহলে এই কথাটা তখন বেশি ওঠে। আর যদি বিভিন্ন জায়গায় যে ফরম্যাটেই থাকুক, দলের জন্য এবং দেশের জন্য ভূমিকা রেখেছে, ঝুঁকি নিয়েছে, দুর্দিনে থেকেছে, তাদেরকে প্রায়োরিটি না দিলে দল কিন্তু স্ট্রং হয় না। একটা দলের ভিত্তি মজবুত হয় এই দলের দুর্দিনে, বিপদের সময় ঝুঁকি নিয়ে যারা দলের পক্ষে, দেশের পক্ষে দাঁড়ায়, তাদেরকে যখন প্রায়োরিটি দেওয়া হয়, এটা একটা বার্তা যায় মাঠে যে হ্যাঁ, এইভাবে দলের জন্য থাকলে, ঝুঁকি নিলে দল তাকে মূল্যায়ন করে। পুরস্কৃত কথাটা আমি বলতেছি না, মূল্যায়ন করা, তার প্রাপ্যটা, তার এই যে ঝুঁকি, সময়, মেধা সে যে ব্যয় করলো, তার তো একটা প্রাপ্য আছে যদি সে নিতে চায়। যদি কেউ মনে করে আমি প্রাপ্তির আশা না করে করছি বা দল অফার করলো আমি নিব না, তাদের সংখ্যা খুব কম, সেটা ভিন্ন, কিন্তু দলের মূল্যায়ন করতে হবে।
এই মূল্যায়নটা যত যথাযথভাবে হবে তত যোগ্য ডেডিকেটদের বেশি মূল্যায়ন হবে, দল মজবুত হবে। এখানে একটা প্রশ্ন আসছে, সেটা হলো যে বিএনপি এই গত 13 মাসে কোনো বয়ান তৈরি করতে পারেনি, রাজনৈতিক বয়ান, এটা বাস্তবতা। কিন্তু যারা বয়ান তৈরি করার চেষ্টা করছে এরা আসলে বিএনপির লোক না, এরা বিএনপির পক্ষ হয়ে বয়ান তৈরি করার চেষ্টা করছে। এটা একটা সংকট তৈরি হয়েছে। না, একেবারে তা বলবো না আমি, কারণ বিএনপির পক্ষে প্রকাশ্য অবস্থান নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা নিয়মিতভাবে টকশো করেছেন, পত্রিকায় লিখেছেন, সেমিনার করেছেন, আপনাদের মতো দুই একজন ব্যতিক্রম, দুই একজন না, এই সংখ্যাটা কিন্তু আছে। আপনি দেখবেন যে 2018 সালে ডিজিএফআই লিস্ট দিয়ে বিভিন্ন টেলিভিশনে তালিকা পাঠিয়ে 11 জনকে নিষিদ্ধ করেছিল। ওই 11 জনের মধ্যে 8-9 জনই ছিল প্রত্যক্ষভাবে বিএনপির সঙ্গে যুক্ত কোনো না কোনোভাবে। সুতরাং সংখ্যাটা একেবারে কম ছিল তা না। ওই 11 জনের বাইরেও তো আরো অনেকে আছে যাদেরকে ডিজিএফআই ওইভাবে কাউন্টেবল মনে করেনি, রাষ্ট্রের ওই সময়কার সরকারের জন্য বা নির্বাচনের জন্য হুমকি মনে করেনি, কিন্তু সংখ্যাটা আরো অনেক বড়। তাদেরকে যদি বিবেচনায় নেওয়া হয় এবং তাদেরকে দিয়ে বলা হয়, যেমন আমি খুব স্পষ্ট আজকে একটা কথা বলি আপনাকে, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান তিনি একবার